বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের একাংশ সংখ্যালঘু শিক্ষকদের অসম্মানজনকভাবে পদত্যাগে বাধ্য করেছে। এই ধরনের অভিযোগে ৩ ডিসেম্বর রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে আইন নিজের হাতে তুলে নিয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা হিন্দুদের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে। ইতিমধ্যে কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত আকাশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা এই জন্য হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি। ব্যক্তি অপরাধের দায় সামষ্টিক গোষ্ঠীর কাঁধে চাপিয়ে সংঘবদ্ধ আক্রমণ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকারকে বারবার খর্ব করেছে। এ যেন অতীতের ঘটনার এই পুনরাবৃত্তি। অথচ ভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও ঘৃণামূলক বক্তব্যের বিষয়ে অতীতের ন্যায় বর্তমানেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। কিশোরগঞ্জে নরসুন্দর হৃদয় অভিলাষকে মুসলিম মেয়ের সাথে প্রেমের অভিযোগে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পর সেনা ক্যাম্পে তার নির্মম মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মহানগরীর হাতেরি গলিতে জনৈক ওসমান আলী ইসকনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে যৌথ বাহিনীর উপর এসিড জাতীয় বস্তু নিক্ষেপ ও হামলার কথিত অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বহু লোকজনকে আটক করে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে। ঘরে ঘরে যৌথ বাহিনীর তল্লাশির অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে পক্ষপাত মুক্ত হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কারো দ্বিমত করার অবকাশ নেই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত নিয়ে কোন অভিযুক্তকে শারীরিক নির্যাতন মানবাধিকার লঙ্ঘন নয় কি? রংপুরে সাধু সন্তুকদের ডাকে অনুষ্ঠিত সমাবেশে জনতাকে সমাবেশস্থলে আসার সময় একটি গোষ্ঠী কর্তৃক বাধা দেওয়া হয়েছে। এতে সংবিধান অনুযায়ী সমাবেশ করার মৌলিক অধিকারকে খর্ব করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। মামলা করার দায়ে নিজ দল কর্তৃক বহিষ্কৃত স্থানীয় বিএনপি নেতা জনক ফিরোজ খানের ১৯ জন সনাতন ধর্মাবলম্বীর বিরুদ্ধে আনিত রাষ্ট্রদ্রোহী অভিযোগের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটাজারী উপজেলার পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে অদূরে রঙ্গম সিনেমা হলের সামনে সাইফুল ইসলাম আলী নামের একজন তরুণ আইনজীবীকে হত্যার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে আইনানুগ বিচারের শাস্তি নিশ্চিত করার ব্যাপারে কোনোভাবেই দ্বিমত করা যাবে না। আইনজীবী হত্যার পরবর্তীতে দুর্বৃত্তরা মেথর কর্তৃত্বে হামলা চালিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যারা বিশৃঙ্খলা জড়িয়েছেন এবং আইনজীবী হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন তাদের সবাই অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তবে আইনের প্রতি সকল মহল শ্রদ্ধাশীল থাকলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সজাগ থাকলে হয়তো মৃত্যুর মতো দুর্ঘটনা এড়ানো যেত। আইনজীবী হত্যার প্রতিবাদ করতে গিয়ে তৈরি জনতার নামে ২৯ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের পাথরঘাটায় শান্তনেশ্বরী মন্দির ও জগৎবন্ধু মন্দির ভাঙচুরের চেষ্টা সহ এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ভৈরবে ইসকন মন্দির ভাঙচুর করা হয়েছে। পটিয়ায় চদনায় ইসকন মন্দিরের চুরির ঘটনা ঘটেছে। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশগ্রহণের অপরাধে অ্যাডভোকেট রিগান আচার্য হামলায় আহত হয়েছেন। অনেক আইনজীবীদের চেম্বার ভাঙচুর করা হয়েছে। শুনানিতে অংশগ্রহণ না করার জন্য আইনজীবীদের একাংশ থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। শুনানিতে যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির সদস্য ৭ জন হিন্দু আইনজীবীর চেম্বারকে চিহ্নিত করে দেওয়ালে মানহানির বক্তব্য লেখা হয়েছে।
ভীতিকর পরিস্থিতির কারণে 3 ডিসেম্বরের শুনানি অংশগ্রহণ না করা চিন্ময় দাসের জামিন শুনানি পিছিয়ে দিতে আদালত বাধ্য হয়েছে। বিচারাঙ্গনে বিভাজন তৈরি করা হয়েছে। এতে কি চিন্ময় কৃষ্ণ দাসকে সংবিধান স্বীকৃত আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত করে তার মৌলিক মানবাধিকারকে অস্বীকার করা হচ্ছে না? অন্যদিকে 25 নভেম্বর চিন্ময় দাসের আটকের বিরুদ্ধে প্রতিবাদ করতে অ্যাডভোকেট রমেন্দ্রনাথ রায় শাহবাগে দুষ্কৃতীদের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা কতটুকু যৌক্তিক সে ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে। এক শ্রেণীর নাগরিকের কাছে ইসকন হিন্দু ভারত সমর্থক হয়ে পড়ছে। এর বাস্তবতায় ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষিত হচ্ছে কিনা তা বিরাট প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে।